রয়েছে আজকে রাত 9টার ক্রস কিউ নিয়ে। এবং আজকে ক্রস কিউতে আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেসের তরফে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। চন্দনবাবুকে স্বাগত। এবং তার সঙ্গে রয়েছে অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবুকে স্বাগত। এবং আমার সহ সঞ্চালক অমৃতা। চন্দন দা, সামনেই লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন নিয়ে আমরা দেখছি একেবারে সরগরম জাতীয় রাজনীতি। তবে বঙ্গ রাজনীতিতে এই জোটের জটিলতা কি আদৌ কাটবে? দেখো, প্রথমেই নববর্ষের শুভেচ্ছা। এবং এই বর্ষে সবথেকে বড় ইভেন্ট হতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচন। খুব স্বাভাবিক অর্থে তোমার এই প্রশ্নটা তাকেই রিলেট করে। জোটের ক্ষেত্রে আমি একটা কথা তোমাকে বলতে পারি, পশ্চিমবাংলার রাজনীতিতে কংগ্রেসের অবস্থান, শুধু আমি নই, যে কোনো মুখপাত্র বা যে কোনো স্টেটমেন্টে দেখতে পাবে যে পশ্চিমবাংলায় রাজনৈতিক অবস্থান, আমরা তৃণমূলের বিরোধিতায় যেখানে আছি সেখানেই আছি। কারণ রাজ্য রাজনীতির ক্ষেত্রে আমরা বারবার বলছি এটা একটা কম্পালসিভ দুর্নীতি এবং একটা অরাজকতার ব্যবস্থা চলছে। তুমি আজকের ঘটনা ইভেঞ্চুয়ালি দেখতে পারো, যেখানে রাজনীতি মিশে যাচ্ছে প্রশাসনের সাথে। আমরা বারবার এর প্রতিবাদ করছি এবং সেই প্রতিবাদের যে ধরন, সে ধরন ইনট্যাক্ট ঠিক সেইভাবেই আছে। সুতরাং এখানে নতুনভাবে নতুন বিশ্লেষণ করবার কোনো জায়গা নেই। এমন কিছু ঘটেনি যেখানে একটা নতুন সমীকরণের কথা ভাবতে হবে আলাদাভাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, কিছুদিন আগে মনে থাকতে পারে রাহুল গান্ধী ডেকে পাঠিয়েছিলেন আমাদের এখানে 20 জন পদাধিকারীকে। 20 জনের 20 জন নিয়ে, যিনি একজন ভুলক্রমে করেছিলেন, কিন্তু ওনার রাইট নেই কোনো ওপিনিয়ন দেওয়া সেবা দলের। আদারওয়াইজ প্রত্যেকে বলেছেন আমরা জোট চাই না। এখন জোট চাই নার অর্থ এটা যে পশ্চিমবাংলার রাজনৈতিক যে 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 দুর্নীতি বা অরাজকতা, তার বিরুদ্ধে আমাদের যে ওপিনিয়ন বা স্ট্যাবলিশড ওপিনিয়ন এতদিন ধরে, সেই জায়গাতেই আমরা রয়েছি। এখানে কোনো সন্দেহ নেই। এই যে এত সুন্দরভাবে তুমি বলছিলে যে কেন্দ্রের যে কংগ্রেস আর আমাদের রাজ্যের কংগ্রেস, তাহলে আজকে কি এমন সময় এলো রাহুল গান্ধীর কংগ্রেস, সোনিয়া গান্ধীর কংগ্রেস আর অধীর চৌধুরীর কংগ্রেস আদর্শের দিক থেকে আলাদা? না, ইন্টারেস্টিং ফ্যাক্ট। একটা জায়গায় তুমি বলো, ধরো তুমি একটা জায়গায় মিস করে গেলে, কোথায়? পাঞ্জাব কেন বললে না, দিল্লি কেন বললে না? অর্থাৎ সেখানে কিন্তু আমাদের ইকুয়েশনের ওই ইমব্যালেন্সটা রয়ে গেছে। আমি ইমব্যালেন্সই বলছি, তার কারণ সেখানেও কিন্তু যে ওপিনিয়নটা রাজ্যের ক্ষেত্রে ঠিক একই ওপিনিয়ন। তুমি কেরালার নামটা বললে না, সেখানে কিন্তু ঘোষিতভাবে এটা রাহুল কংগ্রেস বা সোনিয়া কংগ্রেস বা মল্লিকার্জুন কংগ্রেস নয়, ঘোষিতভাবে আমরা বলেছি বাম। যেহেতু ওখানে কেরালার নাম বলিনি, তোমার খারাপ লাগতে পারে, কারণ কেরালায় তোমরা বামেদের সঙ্গে লড়াই করছো আর এই রাজ্যে বামেদের সঙ্গে হাত ধরে ইন্ডিয়া জোট করেছো। তুমি যদি ঠিক আরেকটা খারাপ না 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 খারাপ লাগা না, এটা বোধহয় ভালো লাগা। তুমি ইন্টারপ্রিটেশনটাকে ঠিক ঘুরিয়ে বলো। অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে আমাদের ওপিনিয়নের উত্তরটা তুমি পেতে পারো যে রাজ্যের কম্পালশন যখন থাকে তখন তার ভেরিয়েশন থাকতেই পারে। তার জন্য আলাদা কংগ্রেস না 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 না, এক মিনিট দেখো, একটা কথা বলি। যখন কমন মিনিমাম, তুমি জানো যে কোনো জোটের ধর্মই হচ্ছে কমন মিনিমাম প্রোগ্রামে আসা, এবং ভার্চুয়ালি বা অ্যাকচুয়ালি তুমি যেভাবে বিশ্লেষণ করো, ওই কমন মিনিমাম প্রোগ্রামটার মধ্যে মূলত যেটা থাকে সেটা হচ্ছে একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? আমার রাজনীতিতে পশ্চিমবাংলা শুধু না, সারা ভারতবর্ষ, এই মুহূর্তে তো ভারতবর্ষের প্রশ্ন, যেখানে অর্থনৈতিক, বেকারি সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, আমাদের এখানে মিলিটারি সমস্যা, ইভেন বর্ডার লাইন সমস্যা, প্রভূত সমস্যা। আমি ওই সমস্যার প্রশ্ন, অন্য প্রশ্ন যদি তুমি করতে, না না, এটাই তো কমন জোট, কারণ কংগ্রেসকেই নেতৃত্ব দিতে হবে। প্রশ্নটা এখানে দেখো, কমন জোটে কংগ্রেস যায়নি, কংগ্রেস ইনভাইট করেছে, সেই জোটে অংশ নিয়েছে। বিশ্লেষণটা ঠিক উল্টো দিক থেকে করো। আমি ঠিক এই কারণেই বলি যে কংগ্রেস আলাদা নয়। আমি তোমাকে একটা কথা বললে বুঝতে পারবে। ধরো তুমি দীর্ঘদিনে জানো শিবসেনার অবস্থাটা কি ছিল মহারাষ্ট্রে, এবং সেই শিবসেনা কেন বিজেপির বিরুদ্ধে গেল, এবং শিবসেনার উদ্ভব থাকলে ভেঙে যেতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। কেন গেল? কংগ্রেসের বিরোধিতা শিবসেনার একটা ধর্ম ছিল, কিন্তু যখন মনে হলো যে উন্নয়নকে সামনে রাখার প্রয়োজন আছে, ধর্ম অন্ধতার বিরুদ্ধে রাজনীতি করবার প্রয়োজন আছে, এবং এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে সকলের প্রোটেকশনের প্রশ্ন আছে, এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন আছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু এই বিভাজনটা স্পষ্ট। একেবারে রাজ্যের ক্ষেত্রে যে প্রশ্ন তোমাকে আমি করছি, যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যদি আসন সমঝোতা করে, তাহলে রাজনৈতিকভাবে কংগ্রেসেরও লাভ, তৃণমূল কংগ্রেসেরও লাভ। তুমি বিশ্বাস করো? একটা কথা বলবো, তাহলে কংগ্রেসটা সো কল সাইনবোর্ড হয়ে যাওয়াটাই বেটার। মানে আমি কি বলতে চাইছি, এই রাজনৈতিক লাভের প্রশ্ন যদি হয় 98 সাল থেকে, আমরা এই লাভের অঙ্ক খুশি না, আজও খুশি না। এই রাজনৈতিক লাভের জন্যই তো তোমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলে। ইন্টারেস্টিং, আমি তোমাকে এই কথাটাই বলছি, রাজনৈতিক লাভ না আদর্শের লাভ, এই দুটো প্রশ্নকে কিন্তু গুলিয়ে ফেলে। একটু আগে তুমি বললে কম্পালশন আর আদর্শের কথা। না না, আমি তো কম্পালশনের কথাই বলছি। আমি তোমাকে কম্পালশনের কথাই বলছি। আমি দুটো প্রমাণ করলে তুমি বুঝতে পারবে, দুটো ক্ষেত্রেই প্রমাণ করলে বুঝতে পারবে কম্পালশনটা কোথায় থাকে। যখন মনে হয় যে বৃহত্তর স্বার্থে হয়তো ছোট অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে।
সাল তৃণমূল কংগ্রেস গঠিত হলো। 98 সালে থেকে জাস্ট 3 মাসের ব্যবধানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ তুমি জানো 1 জানুয়ারি 98, ফেব্রুয়ারি মাসেই আমাদের আদর্শের শতাধিক বছরের পুরনো আমাদের যে প্রতিদ্বন্দ্বী আদর্শকে হাত ধরে ফেললো তৃণমূল কংগ্রেস, এবং যেটাকে আজকেও বলা হয় যে কুমির ডেকে আনা, বাদ দাও সেটা অন্য প্রসঙ্গ। 2011 কম্পালশন, আবারও বলি 2011 কম্পালশন, রাজ্যে বামফ্রন্ট সরকারকে সরাবার একটা সর্বোচ্চ প্রয়াস ছিল। আমরা ক্ষমতায় এসেছিলাম, 11 মাস ক্ষমতায় ছিলাম, 77 সাল থেকে ক্ষমতায় চলে গেছি। 2011-তে একটি কংগ্রেস কর্মীও বলেনি 2012-তে যখন আমরা ক্ষমতা ছেড়ে চলে এলাম সেটাই আদর্শ। একজনও প্রশ্ন করেনি কেন আমরা ক্ষমতা থেকে চলে যাচ্ছি। তুমি বিশ্বাস করো 47 বছর হলো আমরা ক্ষমতায় ছিলাম না, ওই 9টা মাস থেকে 11টা মাস আমরা ক্ষমতায় ছিলাম। কোনো কংগ্রেস কর্মী ইন্ডিয়া জোট যখন তৈরি হলো তখন কংগ্রেসের এইসব কথা মনে ছিল না, ইতিহাস ভুলে গেছে। কেউ ইতিহাস ভোলে না। আমি তোমাকে আবারও বলছি, কমন মিনিমাম প্রোগ্রাম একটি আরেকটি দলকে কিনে নেওয়া নয়। কমন মিনিমাম প্রোগ্রাম হচ্ছে ইন্ডিয়া জোটের কি কমন মিনিমাম প্রোগ্রাম আছে? এটাই তো কমন মিনিমাম প্রোগ্রাম, যে এই অংশগ্রহণ বিজেপির বিরুদ্ধে, বিজেপির ধর্মান্ধতা, বিজেপির অর্থনৈতিক ভগ্নতার বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষে এই গত 4টে নির্বাচনে কংগ্রেস কি প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে, কি বিরোধী হিসাবে উঠে আসতে পেরেছে। ভেরি ইন্টারেস্টিং। আর একটা কথা বলি, এই জোটের কথা তুমি বলছো কংগ্রেসের, কংগ্রেস যদি আঞ্চলিক দলগুলোতে সম্মান না করে, গুরুত্ব না দেয়, তাহলে ইন্ডিয়া জোটের কোনো ভ্যালু থাকবে? আমি বারবার একটা কথা বলছি, এটা গুরুত্ব অগুরুত্ব তো প্রশ্ন নেই, কোন দলকে গুরুত্ব দেয়নি। আচ্ছা, ডিএমকে কে কংগ্রেস গুরুত্ব দেয়নি? উদ্ধব ঠাকরেকে কংগ্রেস গুরুত্ব দেয়নি? কংগ্রেস এনসিপিকে গুরুত্ব দেয়নি? তোমার কি মনে হয় নীতিশ কুমারকে কংগ্রেস গুরুত্ব দেয়নি? কংগ্রেস কি সমাজবাদী পার্টিকেও গুরুত্ব দেয়নি? কংগ্রেস আপকেও গুরুত্ব দিয়েছে, কংগ্রেস তৃণমূল কংগ্রেসকেও গুরুত্ব দিয়েছে। গুরুত্বের প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে আঙ্গিকভাবে। তুমি হয়তো জানো আজকেরই একটা স্টেটমেন্ট যেটা বলছে কংগ্রেস 291, মানে আমি বলতে চাইছি ইভেন টোটালি যেসব রাজ্যে নির্দিষ্টভাবে জোট হবে সব মিলিয়ে 291টি আসনে কংগ্রেস লড়াই করবে। তুমি খুব ভালো করে জানো এই অংশটা কত বড়, এবং সেক্ষেত্রে কংগ্রেসের নির্দিষ্ট ভূমিকা আছে, সাজেশনস আছে, অ্যাডভাইসেস আছে। তাকে সবসময় ডিরেক্টিভ বলে ধরে নেওয়া বা তাকে চাপিয়ে দেওয়ার ওপিনিয়নের প্রশ্ন না। আরেকটা দিক তুমি ভালোভাবে দেখতে পাবে। আচ্ছা, আমরা প্রধানমন্ত্রীর কাছে এখন এনডিএর কথা শুনছি। এই এনডিএর প্রসঙ্গটা যখন আসে তখন দেখা যাচ্ছে যে এনডিএ কারা প্রধানমন্ত্রী সম্ভবত জানেন। 38টা দল, 38টা দলের একটি দলও আছে যারা 5টার বেশি সাংসদ দিতে পারে, একটি দল থাকে না। তুমি যদি পাঞ্জাবের কম্পালশন দেখো, পাঞ্জাবেও কিন্তু এই অকালি দল বেরিয়ে গেছিল, আজও আবার সুরসুর করে আসছে, কিন্তু সেটা এনডিএর পার্টনারশিপে নয়, এখনও ডিক্লেয়ার্ড নয়। লোকসভায় তোমরা যদি একারা লড়ো কংগ্রেস, পশ্চিমবঙ্গে কটা আসন পাবে? দেখো, এই কথাটা আমি তোমাকে বলতে পারি না, তার কারণ হচ্ছে আমি সেই দলে সেই দলে অন্তর্ভুক্ত নই যে দলে নেত্রী বলেন 42 বা আমি সেই দলে অন্তর্ভুক্ত নই, সেই দলের প্রতিনিধি, আমি সেই দলে প্রতিনিধি যারা বলে রাজ্যে এখন জরুরি অবস্থা আনা উচিত। আমি তোমাকে এটা পরিষ্কারভাবে বলি, আমি সেই দলেরও প্রতিনিধি নই যে দল বলে 35টা। ইনফ্যাক্ট এই অঙ্কটা জনগণের উপর ছেড়ে দেওয়াটাই ভালো। এখন রাজ্যের যে পরিস্থিতি, আমি তোমাকে ইভেনচুয়ালি যে ঘটনা আজকে ঘটেছে তাতেও সেটা প্রমাণিত হয়। আমরা বারবার বলছি রাজ্যে, তোমার মনে হয় আজকে তুমি একজন কংগ্রেসের মুখপাত্র এখানে এসে বলতে পারো যে পশ্চিমবঙ্গে এখন জরুরি অবস্থা জারি করা উচিত? আমি তোমাকে সরাসরি বলছি না জরুরি অবস্থা জারি করা উচিত, দ্যাট ইজ 356। আমার নেতা একটা সময় বলেছেন এবং আজও বলছেন 355 একটা সার্ভিলেন্স থাকা দরকার, কেন্দ্রীয় সরকারের সার্ভিলেন্স থাকা দরকার। আজকে ইডি ইনভেস্টিগেশনে বিমুক্ত নয় সন্ত্রাস থেকে। তুমি ভাবতে পারছো তুমি কোথায় দাঁড়িয়ে আছো? আমরা যদি এই প্রসঙ্গটা তুলি আদর্শের কারণ, এই প্রসঙ্গটা তুমি কম্পালশন যাকে বলছো আমি তাকে বলছি। সিবিআই নিরপেক্ষ? অ্যাবসলিউটলি। কংগ্রেসকে যখন ডাকছে একের পর এক নেতাকে, বিজেপির নেতাদের ডাকছে না, তখন কি বলবে ইডি সিবিআই কে? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেখানে ইডি সিবিআইকে কেন ডাকছে না এই প্রসঙ্গ আমরা বারবার বলছি। আমরা সারা ভারতবর্ষ ভ্রমণ আমরাই করতে পারি, কারণ আমরাও জাতীয় দল। প্রসঙ্গটা শোনো, আমরা বলছি পূর্বে হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরে রমেশ পেডিয়াল, পশ্চিমে নারায়ণ রানে, ইউদিরিয়াপ্পা, রেড্ডি ব্রাদার্স, আমরা জানি অনেক ঘটনা দুর্ঘটনা আছে। আমরা বারবার এই কথাটা বলছি, এবং সেক্ষেত্রে বলছি বিরোধীদের একটা টার্গেট করা হচ্ছে সিবিআই বা ইডিকে দিয়ে। কিন্তু কোন রাজ্যে কোথায় তুমি সরাসরি তাদের উপর আক্রমণ নেমে এসেছে? আর প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোর্ট মনিটর। আমরা তো কোর্টকে রেসপেক্ট করি। কোর্ট বারবার যখন ধমকানি দিচ্ছে সিবিআইকে বা ইডিকে, তখন আমাদের সার্বিক প্রশ্নই হচ্ছে রাজ্যের অবস্থা কোথায়? এটা নিন্দা করি যদি ইডি সিবিআই এর উপরে আক্রমণ হয়, কিন্তু তার পাশাপাশি কি এটাও বলতে পারি রাজ্যে জরুরি অবস্থা চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? 103 টাইমস আমরা বলতে পারি। সেই কারণে
355 ধারার কথা বলেছি, একটা স্পেশাল সার্ভেলেন্স বা ইন্টারনাল ডিস্টার্বেন্সের যে আইন, সেই ইন্টারনাল ডিস্টার্বেন্স এই রাজ্যে আছে। দেখো আমি তোমাকে একটা কথা তাহলে তো বলি। তৃণমূল কংগ্রেস যা বলছে আমি সেটা একটাই সত্যি, বলি। কংগ্রেসের সঙ্গে বিজেপির দূরত্ব কমছে। না না না, কংগ্রেসের সাথে বিজেপির দূরত্ব কমবে কেন? এটা তো তোমার ক্লারিফিকেশন হলো ফ্রম ওয়ান সাইড, এসো ইন্টারপ্রিটেশন অফ দি আদার সাইড। তুমি একটা জিনিসই বোঝো, 60 জনের ওপর খুন হয়ে গেল কদিন আগে ঘটে যাওয়া পঞ্চায়েত নির্বাচন, আমরাও ক্যাজুয়ালিটি, তৃণমূল নিজেই ক্যাজুয়ালিটি। এখন এইরকম একটি সবচেয়ে জায়গায় বেশি দাঁড়িয়ে তৃণমূল থেকে আমি মারা সেটাই গেছে। বলছি ক্যাজুয়ালিটি। আমি তোমাকে যেটা বলি যে 355-এর প্রসঙ্গ অধীর চৌধুরী বলেছিলেন এবং অনেকেই সমর্থন করেছিলেন, এবং এটা ইন্টারনাল ডিস্টার্বেন্স। তোমার মনে হয় না যে হাজার হাজার মানুষ ঘর ছাড়া, এটা এখানেই বলছি আদর্শের প্রশ্নটা আমি কেন আমি আদর্শের প্রশ্ন কিন্তু বলছি? চন্দনদা এই তুমি কথা যেটা বলছি, বলছো ওটা অধীর compulsion, চৌধুরী যে আমি কথা বলছি এটাই বলছে, আদর্শ। শুভেন্দু অধিকারী সেই কথা বলছে। আমার প্রশ্নটা এখানে, আচ্ছা আচ্ছা বিশ্বজিৎ, আমি একটা কথা বলি, আমি যদি ভালো বলি তুমি নিশ্চয়ই তাকে ভালোই বলবে, মানে আমি বলতে চাই যে এটা খুব সুন্দর সিনারি, তুমি তাকে তাই বলবে। এখন কৌস্তব বাগচি যা ইন্টারপ্রিটেশন বলছে শুভেন্দু অধিকারী তাই বলছে। এক্স্যাক্টলি। তুমি কালক্রমে যে যদি সেই এই ঘটনা। প্রসঙ্গে আসো, আমি কৌস্তব আমার পলিটিক্যাল জুনিয়র এবং এই মুহূর্তে মুখপাত্রও নয়। আমার মনে হয় আলোচনার বৃহত্তর জায়গায় আমি যাবো না। আমি শুধু যেটা তোমাকে বারবার বলতে চাইবো সেটা হলো, কৌস্তব বাগচি যে কথাটা বলবে, আমি যে কথাটা বলবো, এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলবে, যদি রাজ্যের পরিপ্রেক্ষিতে এক হয় বা অধীর চৌধুরী বলবে এক হয়, তাহলে ওটা ঘটনা, দুর্ঘটনা না। কারণ বাস্তব চরিত্রে আমি যদি দুর্নীতির কথা বলি রাজ্যে, এই দুর্নীতি প্রতিষ্ঠিত দুর্নীতি, অস্বীকার করা যাবে যে একটা মন্ত্রী এবং এমএলএ লেভেলে কারান্তরালে আছে, এবং সেটা তৃণমূল কংগ্রেসের। এটা শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, আমি, অধীর চৌধুরী যারাই বলবেন। আচ্ছা তাই তো চন্দনদা, সত্য, কৌস্তবকে এটাই তো সরিয়ে বাস্তব। দেওয়া হলো কেন? কংগ্রেসের বিরুদ্ধেও মুখ খুললো বলে? কোথায় সরিয়ে দেওয়া হয়েছে? মুখপাত্র থেকে? না, মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া আমাদের রিসাফল মানে বহু মুহূর্তে হয়, সুতরাং ওটাকে নির্দিষ্টভাবে কোনো কারণ আমরা দেখাইনি। ইনফ্যাক্ট আমি তোমাকে এটা বলি, অনেকেই পারসেপশন তাই করবে হয়তো এটার জন্য সেটা, মানে ঘটনাটা ঠিক নূপুর শর্মা নয়। ভবিষ্যতে আমি জানি না, কৌস্তবের হয়তো আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে কংগ্রেসে। মানে আমি তোমাকে কি বলতে চাইছি বোঝো, শুধু মুখপাত্র তো নয়, দলের অন্যান্য পদাধিকারের প্রশ্ন আছে, এটা থাকতে পারে। আর কংগ্রেস একটা লিবারেটেড ফোর্স, লিবারেটেড ফোরাম। আমিও বহু ক্ষেত্রে কংগ্রেসের সমালোচনার আগেও করেছি। মানে আমি বলতে চাইছি তোমাকে, এখানে এই লিবারেশনটা কোনো রেজিমেন্টেড পার্টির সাথে মিলিয়ে ফেলবে না, এটা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, বৃহত্তর ক্ষেত্রে এটা থাকলেও অন্তত দলীয় ক্ষেত্রে অনেক সংযত হওয়া উচিত। কৌস্তবকে আমরা ব্যক্তিগতভাবে সে অ্যাডভাইসই দিয়েছি, আজও দিচ্ছি। আপনার একটু মনে থাকবে চন্দনবাবু, কিছুদিন আগে শীতকালীন অধিবেশনে মিমিক্রি বিতর্ক, যেখানে জগদীপ ধনকরকে মিমিক্রি করে দেখিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সে ভিডিও করেছেন রাহুল গান্ধী, ছবিটা আমরা প্রত্যেকেই দেখেছি। সে বিষয়ে আপনি কি একমত, রাজ্যের একজন সাধারণ, একজন কংগ্রেস কর্মী সমর্থক বলে, একজন মুখপাত্র হিসেবে? এই তো সেই কাঞ্চির আপনার রাজার, দৃষ্টিকোণ। রবীন্দ্রনাথের কাঞ্চির রাজার গল্প হয়ে গেলে পরে যদি মহারাজ আমি হাসতেও ভুলে যাব। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটার মধ্যে ভেরি সিরিয়াসনেস আছে। দেখো, তুমি যদি অনেক আগের কথা ভাবো, তাহলে ইভেন যে যখন সেই কুর্তিদের সময় নেহেরু খুঁজে বেড়াতেন কোথায় এরা আছেন, অর্থাৎ সেই ধরনের দিকপাল কার্টুনিস্ট। কেন আজকে অনেকেই খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছেন বলে হয়তো সেটা সেভাবে ভাবেন না, কিন্তু কার্টুন ইজ আ গেম, কার্টুন ইজ অ্যান আর্ট। কার্টুনের আর্ট ফর্মকে অস্বীকার করে লাভ নেই। আজকে বামফ্রন্টের দীর্ঘ সময় ইন্দিরা গান্ধীকে কীভাবে ডিভাইস করা হয়েছিল আমরা জানি, তাতে ইন্দিরা গান্ধী কিছু মনে করেনি, কারণ এটা কার্টুন ইজ অ্যান আর্ট। আমি জানি না হঠাৎ কারো মনে পড়ে গেল সেই কার্টুনের মিমিক্রি ইজ আ গ্রেট আর্ট। আমি বিশ্বজিতের স্টাইলে বা ইমিটেশনে কথা বলা, এবং এটা স্বাভাবিক, আমরা জানি। ক্লোনিং কাকে বলে? কণ্ঠশিল্পী। ক্লোনিং কাকে বলে? যারা ভয়েস ওভার করে, মিমিক্রি করে, একই ভয়েসে ইমিটেট করে। তো এই ঘটনাগুলো ঘটে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি বলতেন যে আমি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাকে ডিসঅনার করা হয়েছে, তাহলে অন্য যাদের ডিসঅনার করার প্রসঙ্গটা যখন উনি তুলেছেন, আমরা বলি রাহুল গান্ধী ঠিক কথাটাই বলেছেন, কারণ ওটা উনি না করলেন এটা ন্যাশনাল নিউজ হতো না, এবং ভাইস প্রেসিডেন্ট যে আসলে একজন জাট, একজন কমিউনাল, সেটাও প্রমাণিত। কিন্তু দুঃখের কথা চন্দনদা, যে ইস্যুটাতে এটা হলো, ইস্যুটা তো ডিফোকাস হয়ে গেল। শুধু রাহুল গান্ধী ভিডিও করছেন, জাতীয় নেতা হিসাবে তার ম্যাচিওরিটি প্রশ্নের মুখে এলো ভারতবর্ষের রাজনীতিতে। এটা কি ঠিক? আচ্ছা, তোমার কি মনে হয় 132 মিনিট কথা বলার পরে যখন মণিপুরের প্রসঙ্গ আসে, যেখানে মণিপুর মুখ্য ঘটনা ছিল প্রধানমন্ত্রীর পার্লামেন্ট স্পিচে, তখন মনে হয় অনেক জোকারি। এক মিনিট ফর এ সেকেন্ড, আমি তো তার থেকেও বড় নেতার সামনে রাখছি এই প্রসঙ্গটা, তার থেকে অনেক সিরিয়াস নেতার সামনে এই প্রসঙ্গটা রাখছি। নগ্ন মহিলা হেঁটে চলেছে, তেমন একটি ঘটনা।
হাজার মানুষ, 5,500 আমরা তো সেই মানুষের, ঘটনার 5,500 নিন্দা এক করছি। মিনিট, তোমার নিন্দাতে কিন্তু তো কিছু এসে যাবে না। রাহুল গান্ধী এটা তোমার করছে। নিন্দাতে, ভারতবর্ষে তোমার নিন্দাতে যদি এসে কিছু যেত বিশ্বজিৎ, তোমার যদি নিন্দাতে কিছু এসে যেত তাহলে 159 জনকে পার্লামেন্টের বাইরে যেতে হতো কিন্তু না। আমরা যদি নিন্দা না করি, একটা বিশ্বজিৎ না হাজার হাজার কোটি কোটি বিশ্বজিৎ ওই নিন্দা কোটি করছে কোটি বলে বিশ্বজিৎরা কংগ্রেসের এটাই নিন্দা শক্তি, করছে এই বলে, এই নিন্দাটাই শক্তি। না না, এটা যদি সেজন্য নিন্দা এই করে থাকে বিশ্বজিৎরা, কোটি কোটি রাহুল বিশ্বজিৎরা, গান্ধীও এই আচরণের সেই নিন্দা বিশ্বজিৎরা করে। কিন্তু প্রধানমন্ত্রীকে নামিয়ে আনতে পারেননি ভাই। একবার ভিজিট করুন মণিপুরে, একবার ওই মানহারা একটু বিরত করব। আমরা আলোচনায় আছি, আলোচনায় থাকবো, একটা সিরিয়াস টপিকে আছি, এই টপিক নিয়েই ফিরবো, এই আলোচনা নিয়ে ফিরবো, তবে আপনারা সঙ্গে থাকুন, ফিরছে একটা বিরতির পর। চ্যানেল ওয়ান সিম্পলি এন্টারটেনমেন্ট। আমি উষসী, আমার তরফ থেকে চ্যানেল ওয়ানের সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। দেখো, কাল ন্যান্সির স্কুলে ফিস জমা করতে হবে। এখন আমি কি করি? তার উপর কাল আবার ব্যাংকে ছুটি। তোমার মোবাইলটা দাও তো। আমার মোবাইল দিয়ে কি করবে তুমি? মানাপুরম লকারে যে সোনা রাখা আছে সেটা কবে কাজে আসবে? ও, আমি তো ভুলেই গেছিলাম। আমরা যে কোনো সময় নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের সোনার সমতুল্য টাকা অ্যাকাউন্ট থেকে পেতে পারি। সোনা মানাপুরম লকারে রেখে এখন আমরাও স্মার্ট হয়ে উঠতে পারি। সোনা মানাপুরম লকারে রাখুন, সবাই স্মার্ট হয়ে যান, যে কোনো জায়গায় যে কোনো সময় স্মার্ট হন। মানাপুরম অনলাইন গোল্ড লোন খুবই স্মার্ট। বইয়ের পাতা উল্টে বইয়ের গল্প, কবিতা, উপন্যাস পড়তে পড়তে বই যারা লেখেন তাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান বই আড্ডা লিখাচার। যদি নিছক কবিতার কথা বলেন তাহলে বাঙালির শ্রেষ্ঠ কবি কিন্তু জীবনানন্দ। এই যে আপনারা প্রেমের কবিতা লেখেন কবিরা, এ কি বারবার প্রেমে পড়তে হয় এর জন্য? জড়িয়ে থাকলে বলো কার আর কি যায় আসে, দেখো ফুল ফুটছে আবার যেরকম ভাদ্র মাসে, ফোটে কাশ শিউলি কতক কবিদের অবাক করে, ওরা সব সংখ্যালঘু দশকার শতক ধরে। কিন্তু এত কম বয়সে হঠাৎ একটা পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত হয়ে পড়লেন কেন? রাতে যারা জেগে থাকে, বই পড়ে, কম বেশি লেখে, আমিও তাদের দলে পড়ি। আদরের শব্দরাও নিজস্ব মন্থন শেষে ঘুমের চাদরে ঢুকে পড়ে। তখনও সজাগ থাকে গলির কুকুর, রাত জাগা পাখি, আর আমাদের মতো কিছু বেয়ারা মানুষ। বই আড্ডা লিকার চা, বই নিয়ে দেদার গল্প, সঙ্গে লিকার চা। দেখুন প্রতি সোমবার সন্ধ্যে 7টায় শুধুমাত্র ওয়ানে। প্রতারণার এক নতুন দলিল, নির্মম হত্যাকাণ্ড, মানুষ থেকে নরপিশাচ হয়ে ওঠার গল্প। প্রথম সাইকোলজিক্যাল ক্রাইম শো, ক্রাইম রুট, ইনসাইড দ্য ক্রিমিনালস মাইন্ড। Hi, I'm Gaurav and you're watching me on One, Simply Entertainment. ফিরে এলাম বিরতির পর, আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবে, একটা সিরিয়াস ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। বিশ্বজিৎ বাবুর কাছে ফিরবো প্লিজ। আমি একেবারে এই জায়গাটা চন্দনদা বলতে চাইছি, নৈতিকভাবে এই মিমিক্রিকে সমর্থন করো রাজনীতিতে? আমি যদি বলি মিমিক্রিকে শুধু নৈতিকভাবে না, অর্থনৈতিকভাবেও মানুষ সমর্থন করে, তার কারণ মিমিক্রি ইজ অ্যান আর্ট, এবং সেটা তুমিও করো, তোমারও ভালো লাগে বহু মিমিক্রি। এখন প্রশ্নটা হচ্ছে যে মিমিক্রি কোথায়? দেখো, বুঝতে হবে সারা পৃথিবী জুড়ে মিমিক্রি চলে, এটার মধ্যে নতুন কোনো আর্ট নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দিস ইজ সেকেন্ডারি, যেখানে রাহুল গান্ধী তুলছেন, মিমিক্রি করছেন না, তুলছেন। ইনফ্যাক্ট প্রশ্নটা সেখানে না, এবং ফোকাল পয়েন্টে ওটা রাখা যে রাহুল গান্ধী তুলছেন, ইটস এ সিরিয়াস তোমাকে আমার মনে হয় একটা ভুল হলো, মিডিয়া বরং অনেক বেশি ফোকাসড হলো কারণটাকে নিয়ে। আমি একটা পরিষ্কার কথা বলি, দুটো ফ্যাক্ট বেরিয়ে এলো। এক, শাসক দলের আঙিনায় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে আমরা রাখি না, জানো, কনস্টিটিউশনাল কারণে, এবং তিনি শাসক দলের টো আপ করলেন, উনি খুব ইনসাল্টেড ফিল করেছেন। ও তো আমরা জানি উনি রাজ্য থেকেই গেছেন, প্রতি মুহূর্তে ইনসাল্ট ফিল করেন, এক্স্যাক্টলি সেই তিনি খুব ইনসাল্টেড ফিল করলেন। কিন্তু আমরা আরও বেশি অবাক হলাম, ইনসাল্ট ফিল করাটা যদি উপরাষ্ট্রপতি হিসেবে হতেন, ভারতবর্ষের সকল মানুষ ইনসাল্ট ফিল করতো, কিন্তু উনি জাট হিসেবে ইনসাল্ট ফিল করলেন। এই যে পলিটিক্যাল ডিভাইড এবং কনস্টিটিউশনাল পজিশনে থেকে এই যে মিসইউজ করা, ওয়াই নট টু ফোকাস অন দ্যাট? আমরা তো এটাই বলছি, ফোকাস করো সেখানে। আজকে 159 জনকে পার্লামেন্টের বাইরে বার করে দেওয়া হলো,
এবং এটাই তো সব থেকে বড় কারণ যে পার্লামেন্টের মধ্যে থাকবে না। তুমি জানো 3টে আইনের আইন পাস হলো সংহিতা, সেখানে কোনো ডিবেট নেই, পার্লামেন্টে থাকলো না। যে কোনো ছুতোয় পার্লামেন্ট, এর আগের বার তোমার এই দায়িত্ব কংগ্রেসকে নিতে হবে চন্দনদা। তার কারণ কেন্দ্রে কংগ্রেস দুর্বল হয়ে যাচ্ছে। বিরোধী দল হিসাবে কটা আসন আছে? আজকে গণতন্ত্রে তো আমরা এটা চাই না। এক্স্যাক্টলি বাই হুক অ্যান্ড ক্রুক যাতে এই দলটা না আসে, এইভাবে সংখ্যা না বৃদ্ধি হয়, এর চেষ্টা কংগ্রেস অবশ্যই করবে। এখন তোমাকে বলি একটা কথা, না তাহলে কি সেই চেষ্টা হিসাবেই ভারত জোড়ো যাত্রার পরে ভারত ন্যায় যাত্রা? ভারত ন্যায় জোড়ো যাত্রা একটু রেক্টিফাই করে নিই, ওখানে কিন্তু জোড়ো ব্যাপারটা হচ্ছে ন্যায় জোড়ো যাত্রা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে, আচ্ছা আমার প্রথম এটা জানা, ভারত ন্যায় জোড়ো যাত্রা এটা কি রাজনৈতিক না অরাজনৈতিক? আমি তোমাকে প্রথমে যেটা বলি, কন্যাকুমারিকা থেকে যেটা শ্রীনগর পর্যন্ত হয়েছিল, সেই যাত্রার পিছনে অবশ্যই কংগ্রেসের ভূমিকা ছিল, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য কংগ্রেস নিজের ফ্ল্যাগ নিয়ে করেনি। আলটিমেটলি এটাকে তুমি ফোকাস করতে পারো না যেটা রাজনৈতিক। ঠিক তেমনভাবে এই যাত্রাটা হচ্ছে, যে যাত্রাটা হচ্ছে ভারত ন্যায় জোড়ো যাত্রা, ঠিক ওই এক কনসেপ্টে, বরং ওটা 3720 কিলোমিটার, এটা 6600 কিলোমিটার, আরেকটু এক্সটেন্ড করে এখন 6712 কিলোমিটার। এখন এই প্রসঙ্গে আমি 1 মিনিট আসছি সেটা, এই প্রসঙ্গে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে ভারতবর্ষটা তো সামনে, ভারতের নাগরিকরা তো সামনে, কংগ্রেসটা তো সেকেন্ডারি, বিজেপি তো সেকেন্ডারি, আমরা তো গভর্ন করছি, উই আর দি ইউনিট উইদিন দি কান্ট্রি। এই জায়গাটাতে দাঁড়িয়ে এটা একটা বৃহৎ মহৎ প্রকল্প। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে, শুধু কি পার্লামেন্টারি ডেমোক্রেসি কাউন্ট দি নাম্বারস? না, ভারতবর্ষকে আগামী দিনে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা, দুটো যাত্রার মধ্যেই সেটা আছে, শুধু সংখ্যাতত্ত্ব নয়। এখান থেকে তোমরা রাজনৈতিক ডিভিডেন্ড আশা করছো? দেখো, ডিভিডেন্ড তুমি যদি বলো, আমরা বলবো সাধারণ মানুষের কনসিয়াসনেসটাই আমাদের ডিভিডেন্ড। দ্যাট ডিভিডেন্ড উই গেট, উই আর গেটিং অলসো। তাহলে ওটা নাম্বারে কিচ্ছু এসে যাবে না। 3 নম্বরে ন্যায়ের কথা, ন্যায় জোড়ো যাত্রার কথা বলছো, অথচ এই রাজ্যে তাদের সঙ্গে হাত ধরলে যারা অন্যায় করছে, বারবার চিৎকার করছো তাদের বিরুদ্ধে। এই জায়গাটাতে তোমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না, যে যারা অন্যায় করছে তাদের হাত ধরলে আমরা জানি আমাদের রাজনৈতিক ডিভিডেন্ড সোকল, যেটা তুমি মেনশন করলে, কিন্তু বঙ্গে তো আপনি বিরোধাচরণ করছেন। এক্স্যাক্টলি ওই উত্তরটাই ওকে দিচ্ছি। সেখানে হাতটা না ধরে সোকল ডিভিডেন্ড যদি আমরা না নিই, মনে হয় না বৃহত্তর ক্ষেত্রে আমরা ভাবছি যেমন ন্যায় জোড়ো, যেমন ভারত জোড়ো, এই বৃহত্তর ভাবনাটাই খুব কম দল ভাবতে পারেন। দ্যাট ইজ ওয়াই ভারতের জাতীয় কংগ্রেস। আর এই আসনের ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাইবো, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন ছাড়লেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি ছাড়লেন কি না ছাড়লেন, দুই কংগ্রেস সাংসদের স্টেটমেন্টে শুনেছেন। তাই দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার সাথে আমার কম্প্রোমাইজ হচ্ছে, সেই কম্প্রোমাইজে তোমার যা আছে তোমার তা থাকবে, কম্প্রোমাইজের কোনো অ্যাডভান্সমেন্ট নেই। আমি তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে 2টো পেয়েছিলাম একেবারেই, তো আমার 2টো কার 2টো কি কেন সেই আসনই দাবি করা হচ্ছে না, প্রশ্নটা সেখানে নয়। আলটিমেটলি কিন্তু আমরা একটাও দাবি করিনি, বরং তুমি খুব ভালো করে জানো, আমার নেতা অধীর চৌধুরী আজকে বলেছেন, ভারতের বাংলার মুখ্যমন্ত্রী যদি মনে করেন ওনার বিরুদ্ধে দাঁড়াবেন, এর থেকে স্পষ্টবাদিতা তো আর হতে পারে না। আমরা 2টো 4টে 5টার প্রসঙ্গে যাচ্ছি না, আমাদের প্রশ্ন হচ্ছে না না, এই ঘটনাটা তা নয়, একটু মিসইন্টারপ্রিটেশন হয়েছে। আমি কেন বলি তোমাকে, তুমি হয় প্রদেশ কংগ্রেস সভাপতির স্টেটমেন্টটাকে দেখবে, অথবা তুমি আমার কেন্দ্রীয় সভাপতির স্টেটমেন্টটাকে দেখবে, আমি বুঝতে পারছি এই প্রসঙ্গটা থাকবে। সুতরাং এই দুটো স্টেটমেন্টকে দেখবে। এবার তুমি বাই প্রোডাক্ট স্টেটমেন্ট যদি দেখো, তাহলে তুমি যার কথা বলছিলে একটু আগে মুখপাত্র, তারও উত্তর দিতে আমি বাধ্য থাকবো। প্রশ্নটা তার নয়, হয়তো বাধ্যতার বাইরে এটা। আচ্ছা চন্দনদা, বাইরন চলে যাওয়ার পরেও কংগ্রেস এই আত্মবিশ্বাস পাচ্ছে কি করে? এটাই সব থেকে বড় ঘটনা, যে 77 সাল সম্ভবত বিশ্বজিৎ তুমি দেখো নি, আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার রাজনৈতিক জীবন 82 সালে শুরু। আমি বহু উত্থান পতন দেখেছি। এখন মূলত ব্যাপার হচ্ছে, ইন্দিরা গান্ধী যখন চলে গেছিলেন, আমরা হঠাৎ ঘুম থেকে উঠে একটা হাহাকার মনে হয়েছিল, বুঝলাম না রাজনীতি। তথাপি যখন 80 সাল, তখন দেখা গেল যে কতজন যারা ইন্দিরা বিরোধিতা করতে 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 আজ কংগ্রেস হয়ে গেল, জাতীয় কংগ্রেস। এখন প্রশ্নটা সেখানে দেখো, আপোষ, এই ন্যায় জোড়ো ভারত জোড়োর যে আঙ্গিকটা না, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তোমাকে বারবার বলছি, এই বিজেপির কথাই ধরো না, 1994 সাল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 2টো আসন, সেই দলটি 96 সালে ক্ষমতায় ছিল 13 দিনের জন্য, তুমি খুব ভালো করেছো, তারপরেরটা আমি যাচ্ছি না। অর্থাৎ মাত্র 12 বছরের এই উত্থান, 139 বছরের একটি দল, বহু বহু ঘটনার সাক্ষী। সুতরাং রাজনৈতিক ডিভিডেন্ডের কথা বলো না, মানুষের উপকার যদি হয় কংগ্রেসের দ্বারা,
তাতে যদি কংগ্রেস উপকৃত হয়, ডিভিডেন্ড পায়, টেল দ্যাট উই অ্যাকসেপ্ট ইট। চন্দনদা, আমার একটা বিষয় খুব আশঙ্কা হচ্ছে, জিজ্ঞাসা করবো তোমার? অবশ্যই। বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি সমঝোতায় যায়, 8-9টা আসন চায়, বা অল্প আসনেও মধ্যস্থতা, যেটা তুমি বলছিলে, যদি মধ্যস্থতা হয়, তাহলে তোমরা বা তোমার মতো যারা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী, তারা কি সক্রিয়ভাবে 24-এর লোকসভা নির্বাচনে কাজ করবে? দেখো, তোমার প্রশ্নটা অনেকটা হাইপোথেটিক্যাল। আমি তোমাকে কেন বলি, 2011 প্রসঙ্গটা আবার আসবে, এটা রেপ্লিকা হিসেবে আসবে না। আমি বুঝেছি, আমি রেপ্লিকার কথা বলছি না, এটা এক্সপেরিয়েন্স, এটা শুধু আশঙ্কা না, এটা এক্সপেরিয়েন্স। আমি কেন 2011 কথা বলেছিলাম, আমাদের দেওয়া হয়েছিল 63 সিটি, 44টা সিটে জিতেছিলাম। পার্সেন্টাইল অঙ্কে 2011 যদি রাজ্য মানে বিধানসভার কথা ভাবো, দেখবে কংগ্রেসের পার্সেন্টাইলটা বেশি ছিল। তার কারণটা ছিল যে কংগ্রেসকে মানুষ সমর্থন করেছিল, যতগুলো সিট আমরা পেয়েছিলাম তার বেশি পার্সেন্টাইল থেকে আমরা তুলে এনেছিলাম। প্রশ্নটা আমি এখনো বলছি সেটা না, আমি এখন এক মিনিট আমি সে প্রসঙ্গে আসছি না। আমি আবারও বলি, ওই ইলেকট্রাল ডিভিডেন্ড নয়। আচ্ছা, আমরা মাত্র 11 মাসে কেন সরে এলাম? যে প্রসঙ্গগুলো তুলেছিলাম আজও প্রমাণিত হচ্ছে তাই। আমরা ব্যুরোক্রেসির মধ্যে রাজনীতির প্রসঙ্গ তুলেছিলাম, আমরা তুলেছিলাম একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে, যেটা বাড়িং। তুমি জানো আমরা সরে গেছি, বাট সেই খাদ্যমন্ত্রী 10 বছর রয়ে গেছেন। এখন তো প্রমাণিত হচ্ছে 10 বছর পরে উনি কী করেছিলেন। এই প্রসঙ্গগুলো আমরা তুলে এসেছিলাম, ওখানে ছেড়ে চলে এসেছি। এখন তোমার প্রশ্নের উত্তরে এটা বলি যে যদি মনে হয় আদর্শের প্রয়োজন বা প্রশ্নে, তুমি আপোষের প্রশ্নটা থাকবে না। আমি তোমাকে এটুকু বলতে পারি, আপোষের প্রশ্ন থাকবে। চন্দনদা, আমরা দেখলাম সমগ্র রাজ্য জুড়ে সম্প্রতি আমরা দেখেছি বাংলায় বিকল্প রাজনীতি এরকম পোস্টার পড়েছিল, আর একই কিন্তু পোস্টার দেখা গেল, মানে এই পোস্টই দেখা গেল, আপনি এক্ষুনি নাম বললেন পলিটিক্যাল জুনিয়র আপনার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির সোশ্যাল মিডিয়ায়। তাৎপর্যটা কি? দেখো, বিকল্প রাজনীতি বলে কোনো রাজনীতি হয় না, পৃথিবীতে কখনোই হয়নি। বিকল্প রাজনীতি ভারতবর্ষে একবার এক্সপিরিয়েন্স করেছে। বিকল্প রাজনীতি সেটা হচ্ছে জরুরি অবস্থাকে সামনে রেখে যে বিরোধীরা দলমত নির্বিশেষে আদর্শ বিসর্জন দিয়ে সামনে এসেছিলেন, কখনো জনসংঘ এবং কখনো জনতা পার্টি এবং প্রাক্তন কংগ্রেসীরা, সকলেই জানে রাজনারায়ণ মোরারজি দেশাইরা কারা, এবং প্রফুল্লচন্দ্র সেন, এরা এসেছিলেন, ওদের পারপাস একটাই ছিল, জরুরি অবস্থার বিরুদ্ধে সমর্থনযোগ্য, সেটা ঐতিহাসিকভাবে সমর্থনযোগ্য। আমি তোমাকে যে এই রিফ্লেকশনে তুমি যদি এখন দেখো বিকল্প রাজনীতি কিসের, বিকল্প রাজনীতি বলে কিছু নেই, বিকল্প বলে কিছু নেই, রাজনীতিটা রাজনীতির স্বার্থে। এখন রাজ্যের যে আঙ্গিক, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে লেফট, একদিকে কংগ্রেস আছে। এখন বিকল্পটা হচ্ছে যে শুধুমাত্র তৃণমূলকে সরিয়ে দেওয়া না, বিকল্পটা কি আমরা হয়ে উঠতে পারছি? ভাবনা তো এখানেও, বিকল্পটা কি বাম কংগ্রেস জোট বিকল্প? ভাবনাটা এখানে। শেষ প্রশ্ন চন্দনদা, বিকল্প কিন্তু এখানেও। রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে কটা আসনে একা লড়াই করতে পারে? আমি দেখো, আবারও বলি তোমাকে, আমি একটু ভয় পাচ্ছি প্রশ্নটার উত্তর দিতে। তার কারণ একজন আমার রাইভাল বলছেন 42-এ 42, আর একজন রাইভাল 35-এ 35, অথচ আমরা 2-এ দাঁড়িয়ে আছি। বাস্তবকে যদি স্বীকার করতে হয়, কংগ্রেস ভালো ফল করবে এটা বলতে পারি। দুটো আসন আমরা পাবই। আমরা যদি ইন্ডিপেন্ডেন্টলি লড়ি, জানি না ভবিষ্যৎ কী হবে, আমাদের অনেক 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 সাধারণ মানুষ আশীর্বাদ করবেন এটা বলতে পারি। তবে আমরা অ্যাবসলিউট আসনগুলো নিয়ে চলে যেতে পারবো এরকম আশা করি না। আমরা একটা সুদক্ষ বিরোধী রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করব। অর্থাৎ সবশেষে পরিশেষে বলাই যায়, চন্দনবাবু যেমনটা বললেন, 42-এ 42 নয়, 35-এ 35 নয়, কিন্তু কংগ্রেস 2019-এর চাইতো আরো ভালো ফল করবে। তবে যে জোট রয়েছে সে জোটের হাত আরো সংঘবদ্ধ হবে দিল্লিতে, এমনটাই বললেন কংগ্রেসের মুখপাত্র। চন্দনবাবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। অমৃতা, তোমাকেও ধন্যবাদ। বিশ্বজিৎ বাবু, আপনাকেও ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী পর্বে, কারণ শনিবারের রাত 9টায়, প্রতি শনিবার রাত 9টায় কিন্তু আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা নিয়েই থাকবো। লোকসভা নির্বাচন আসছে, প্রতি খুঁটিনাটি আপডেট এবং তার সঙ্গে এই রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা মুখপাত্র, তাদের মুখ দিয়ে আপনাদের যে সমস্ত কথা, সমস্ত আপডেট আপনাদের সামনে